এই মাসের ৭ তারিখই ছিল আমাদের ঘুরতে যাওয়ার দিন, আর ৭ তারিখেই ছিল আমার বরের জন্মদিন। তা যেহেতু আমাদের একদম ভোরবেলা ফ্লাইট, সেজন্য রাতে বেরিয়ে যেতে হবে। সেই জন্য ৬ তারিখে সন্ধ্যাবেলায় ছেলেপিলে আমাদের মানে সবসময় যারা একটু আসা যাওয়া করে তাদেরকে নিয়ে একটা কেক কাটার অনুষ্ঠান করা হয়েছিল। তারপরে আমরা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রাত্রিবেলা বেরিয়ে গেলাম। এবার মা বাবাও যেহেতু যাবে, ওই বাড়ি গেছিলাম আগে। তো তারপরে মাও দেখি ওখানে মানে সামান্য কিছু আয়োজন করেছে, খুব ভালো করে আর করা হয়নি, তবু একটু পায়েস মিষ্টি দিয়ে একটু ধান দুব্য ওকে দিয়ে দিল। এগুলো সাধারণত একটু বেশি লোকজন থাকলেই ভালো লাগে, কিন্তু অত রাতে প্লাস আমাদের বেরোনো ছিল, সেই জন্য খুব বেশি কিছু করা হয়নি। তাও মা দেখলাম ফুল টুল দিয়ে সাজিয়ে যতটা পেরেছে করেছে। তখন রাত 12:30। তারপরে আমরা 1টার দিকে মোটামুটি গাড়িতে উঠে পড়লাম, কারণ অত রাতে তো ট্রেন নেই, তো আমাদের গাড়িতেই যেতে হবে। মোটামুটি আমরা সব রেডি হয়ে নিয়েছিলাম, জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ছিলাম। আর আমি খুব ক্লান্ত ছিলাম, বেশ কদিন ধরে খাটনি হয়ে যাচ্ছিলো, ওই জন্য আর বেশি কিছু সাজাগোজার টাইমও পাইনি। এবং আমি অপেক্ষা করছিলাম যে ট্রেনে এই গাড়িতে উঠে মোটামুটি ঘুমিয়ে পড়তে হবে। ফাইনালি আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। মানে চুলটুলের অবস্থা খুবই খারাপ ছিল, সেই জন্য একটু মানে মাথাটা আশ্রয় দিচ্ছিলাম। আর মা থাকলে কিরম যেন নিজেকে কুড়ে মনে হয়, সেজন্য মাই আশ্রয় দিচ্ছিল। তারপরে আমরা আবার একটু স্লো মোশন ভিডিও বানিয়ে নিলাম। এটা আমরা বানাতে খুব পছন্দ করি, মানে খুব ভালো লাগে। আর কেন জানি না, মানে ভিডিওগুলো আমাদের বেশ ভালো আসেও। যাই হোক, সেগুলো করে নিয়ে তারপর আর রাত্রিবেলা কিন্তু বেশ ঠান্ডা ছিল। তারপরে আমাদের আবার বোর্ডিং পাস নেওয়ার সময় হয়ে গেছিলো, তো সেই জন্য বলছিল যে তাহলে চলো এবার, মানে দেরি হয়ে যাবে, ওগুলো বেশি দেরি করলে। আর ওখান থেকে একজন ওখানকার স্টাফ এসেও বললো যে আপনারা এগুলো নিয়ে নেন, কারণ পরে বেশি লাইন হয়ে যেতে পারে, তখন আবার তাড়াহুড়ো বেঁধে যাবে। তো তারপরে আমরা মোটামুটি সব কিছু নিয়ে সেই দিকেই এগোচ্ছিলাম। আমাদের ফ্লাইটের টাইম ছিল ভোরবেলা 5:55। এদিকে বোর্ডিং পাস জমা দিয়ে সমস্ত লাগেজ নিয়ে ঢুকে পড়ার পরেও একটু সমস্যা হয়েছিল, কারণ আমার ব্যাগে এমন কিছু জিনিস ছিল যেগুলো বলছিল ওরা ডাইরেক্ট মানে ফ্লাইটে মানে ওঠাবে না। সেই জন্য আবার আমাকে একা বেরোতে দিয়েছিল, দিয়ে আবার আর একটা ব্যাগ জমা দিয়েছিলাম। এদিকে আবার ব্যাগ জমা দেওয়ার পরে বলছিল আরও এক্সট্রা টাকা লাগবে, ওজন নাকি বেশি হয়েছে। তারপরে সমস্ত কিছু ঠিকঠাক করে দেখলো যে না, 4 জনের টিকিট যেহেতু একসাথে, সেই জন্য ওজন আমাদের কিছু বেশি হয়নি। তারপর বললো না, টাকা পয়সা দিতে হবে না। আবার সেই ব্যাগটাও ওরা নিয়ে নিল। আর এটা যেহেতু আমার ফার্স্ট ফ্লাইট আমার লাইফে, সেজন্য কিন্তু আমি খুব এক্সাইটেডও ছিলাম, বেশ একটা আনন্দ হচ্ছিল, কারণ এটা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত করে সবারই একটা স্বপ্ন থাকে প্লেনে ওঠা। আর ফাইনালি আমাদের বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে। তো আমরা বসে বসে তখন ভোর হওয়ার অপেক্ষা করছিলাম, একদম প্রায় মানে ভোরেরই টাইম, যে কি হবে না হবে একটু বসেছিলাম। একটু টেনশনও হচ্ছিল। তবে সবথেকে একটা জিনিস ভালো লেগেছে, যে ফ্লাইটে বসে মানে সানরাইজ দেখাটা, এটা একদম যেহেতু আমাদের ভোরের দিকে ফ্লাইটটা ছিল, মানে সূর্য উঠবে, এটা সবাই দেখলাম মানে প্লেনের মধ্যে সবাই এটা দেখার জন্য বেশ ব্যস্ত ছিল। আর আমার যেহেতু উইন্ডো সিট ছিল, সেজন্য তো খুব ভালোভাবেই দেখতে পেয়েছি। আর এটা হচ্ছে ল্যান্ডিংয়ের একটু আগে। ফাইনালি আমরা আন্দামানের ওখানে তখন ঢুকে গেছি, এবং নিচে ছোট ছোট দ্বীপ এবং সমুদ্র দেখা যাচ্ছে। এটা দেখতে তো ভীষণ ভালো লাগছিল। ওপর থেকে কেমন দেখা যায় এরকম অভিজ্ঞতা তো আমার আগে ছিল না। আমি এর আগে বেলুনে উঠেছিলাম, কিন্তু বেলুনে উঠে এতটা হাইটে তো ওঠা যায় না, প্লেন যতটা হাইটে ওঠে। তো এটা একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স, এবং একদম পরিষ্কার ঝকঝকে, খুবই ভালো লাগছিল দেখতে আর কি। তো তারপরে ওই সময় আমাদের যেটা কাজ, একটু একটু ভিডিও করা, সেগুলো তো আমরা করছিলাম, আর ভুলভাল কিছু বকবক করছিলাম। তো তারপরে ফাইনালি আমাদের তো মানে এসে গেছে আমাদের প্লেন আর কি, পোর্ট ব্লেয়ারে, বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তা এয়ারপোর্টটা কিন্তু আমাদের দমদম এয়ারপোর্টটা অনেকটাই বড়, এই এয়ারপোর্টটা দেখলাম একটু ছোট। আসলে দ্বীপ এরিয়া, ওখানে অত বড় এয়ারপোর্টের দরকার হয় না। তারপরে আমরা লাগেজ সমস্ত কিছু নিয়ে, ট্রলি ওই যে যেখান দিয়ে আসে, ওগুলো সব কিছু নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিলাম সবাই মিলে। এদিকে গাড়ির সঙ্গে কথা বলা ছিল, আর আমাদের গাড়িও এসে আমাদের ফোন করছিল। তা লাগেজটা নিতে আমাদের একটু টাইম লেগে গেছিলো, কারণ লাগেজ যেরকম আসবে আর কি, তো একটু বেশ সময় লেগে গেল। তারপরে এদিকে আমাদের গাড়ি চলে এসেছে, ওই জন্য আর ভেবেছিলাম ওই এয়ারপোর্টের সামনে যে নামটা লেখা আছে ওখানে নিয়ে একটা ছবি তুলবো, কিন্তু ওটা আর হলো না, কারণ ওই জায়গাটা প্রচণ্ড ভিড় ছিল। ওখানে দাঁড়িয়ে ফটো তুলতে গেলে ওখান দিয়ে সমানে গাড়ি টাড়ি আসছিলো, তো তাই খুব সমস্যা। এদিকে আমরা ওই জন্য সমস্ত লাগেজপত্র নিয়ে গাড়িতে করে হোটেলের দিকে চলে গেলাম। রাস্তাঘাট তো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ লোক সংখ্যা ওখানে অনেক কম। লোক সংখ্যা যত কম হবে তত পরিষ্কার হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। হোটেলে গিয়ে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তখনও আমাদের ঘরে ঢোকার টাইম হয়নি, সেজন্য ব্যাগপত্র ওখানে রেখে ভাবলাম একটু খেয়ে নিই। তো পাশে আর একটা জায়গায় গিয়ে আমরা খেয়ে নিলাম। আর সাউথ ইন্ডিয়ান খাবার, বিশেষ করে ধোসা খেতে আমার ভীষণ ভালো লাগে, সেজন্য বাইরে কোথাও গিয়ে আমি যদি হোটেলে ধোসা পাই সেটাই খাই। আর আমি একটা জিনিস দেখি, ধোসা খেলে কিন্তু পেটের কোনো রকম সমস্যা কোনো কিছু
একেবারেই হয় না। তারপরে ওখান থেকে খেয়ে দিয়ে এসে দেখি আমাদের রুম পরিষ্কার হয়ে গেছে। তো আমরা ওখানে রুমে ঢুকে রুম ট্যুরের একটা ভিডিও করছিলাম। আর আমাদেরকে ড্রাইভার, আমরা জিজ্ঞেস করলাম যে কখন বেরোতে হবে, বললো আপনারা যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি বেরোনো যাবে। সেজন্য ভাবলাম যে আমরা তাহলে রুম ট্যুরের ভিডিওটা করে তারপর একদম স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে যাব। তা ফার্স্টেই যেটা ব্যাপার যে কোনো রুমে ঢুকে বাথরুমটা দেখা, তো সেই জন্য বাথরুমটা দেখছিলাম। মানে রুমে যদি বাথরুম পরিষ্কার হয় তাহলে কিন্তু থাকতে আমার মনে হয় কারোরই খুব একটা কিছু প্রবলেম হয় না। এটাই আর কি সবার একটা মেন ব্যাপার থাকে যে বাথরুমটা পরিষ্কার হবে কিনা। তারপরে আমরা একদম স্নান করে রেডি হয়ে, আমার বর তো আগে রেডি হয়ে গেছে, তবে যাই হোক আমার বরের মধ্যে কিন্তু একটা হিরো হিরো ব্যাপার আছে, যাই পোশাক পরুক না কেন বেশ সুন্দর মানিয়ে যায়। তারপরে আমি রেডি হয়ে নিলাম। এই চুড়িদারটা আমি বেশ অনেক কদিন আগে পছন্দ করে কিনেছিলাম। আমি জানি না আমাকে পরে কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। আর বেড়াতে গিয়ে যে কোনো ফ্যান্সি জুতোর থেকে এই শুগুলোই আমি মানে পরে হাঁটা চলায় বেশি কমফোর্টেবল ফিল করি। আর তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম। এদিকে রাস্তাটা কিন্তু বেশ ঢালু, একটু মালভূমি অঞ্চল টাইপের। তারপর ওখানে গিয়ে নেমে ফার্স্ট যেটা একটা পেয়ারা কিনেছিলাম, ওখানে খাবার দাবারের এত দাম, পেয়ারাটার এক পিস পেয়ারার একটু বড় সাইজের দাম নিয়েছে 130 টাকা। তবু যাই হোক ভাবলাম যে একটু খেয়ে টেস্ট করে দেখি, তবে পেয়ারাটা কিন্তু একটু অন্যরকম খেতে, আমাদের এদিককার মতো না। তো ফার্স্ট আমরা চলে গেছিলাম সেলুলার জেলে, যেটা হচ্ছে আন্দামান মানে ট্যুরের মানে মেন একটা ঘোরার জায়গা সেলুলার জেল। তো সেখানে গিয়ে আমরা বিভিন্ন জেলের কোঠরিগুলো দেখছিলাম। তো এখন ওগুলো অনেক চকচক করছে, মানে ওগুলো সুন্দর করেছে, কিন্তু যখন জেলটা মানে মেন আর কি ইউজ হতো তখন কিন্তু একদমই এটা এত সুন্দর ছিল না, এবং যথেষ্ট কয়েদিদের ওপর প্রচণ্ড পরিমাণে টর্চার করা হতো। তারপরে ওখানে মানে সমস্ত কিছু দেখা হয়ে যাওয়ার পর আমরা কার্বনস্কোপ বিচে চলে গেছিলাম। ওখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি ছিল, কিন্তু ওই দিনকে আমাদের কোনো রকম অ্যাক্টিভিটি করার মতো কোনো ড্রেসও ছিল না, কিছুই না। সেই জন্য একটু ডাব খেয়ে নিলাম। ডাবের দাম কিন্তু ওখানে খুব যে এখানকার থেকে কম তা না, কারণ ডাব ওখান থেকে এদিকেই বেশি চলে আসে। তারপরে রাত্রিবেলা হোটেলে ফিরে জোম্যাটো থেকে একটু খাবার আমরা নিয়েছিলাম, ভাবলাম যে নিয়ে খেয়ে দেখি কেমন লাগে। আমরা একটু থালি অর্ডার দিলাম আর খাবার দাবার নিয়ে চলে গেছিলাম মা বাবার ঘরে, কারণ মা বাবার ঘরেই আমাদের মানে প্রতিদিনই আমরা আর কি খেতাম। তো আর আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে মানে খুব একটা বিচ্ছিরি টাইপের ক্লান্ত ব্যাপার, সারাদিন ঘোরাঘুরি করে আর ঘুমিয়ে পড়েছিলাম আমি, আর উঠে খেতে ইচ্ছে করছিল না। তাও সবাই মিলে বললো যে না, একেবারে না খেলে হবে না, একটু খেতে হবে। যাই হোক তারপর খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়লাম, কারণ পরের দিন আবার বেরোতে হবে।